নমস্কার বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব যে রিসেন্ট এএলপি পরীক্ষা হয়ে যাওয়ার একটি সেটের প্রশ্নপত্র আর কি, যে দিনে পরীক্ষা হয়েছিল সেটা হচ্ছে 25/11/2024 শিফট 3-তে। তো আমি তিন তিন থেকে চারটা শিফটের প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব, যাতে আগামীতে যারা পরীক্ষা দেবে রেলের বিভিন্ন ধরনের এএলপি হোক, টেকনিশিয়ান হোক, এনটিপিসি গ্রুপ ডি হোক, কেমন ম্যাথ আসতে পারে আর কেমন এসেছে সেগুলো দেখলে তোমাদের একটা ধারণা হবে। এসব প্রশ্ন শুধুমাত্র রেলের জন্য নয়, ডাব্লিউপি, এসএসসি, জিডি বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য, স্টেটে যে পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্রশ্ন দেখো, তোমরা অবশ্যই একটা ধারণা তৈরি হবে তোমাদের অঙ্কের প্রতি। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ম্যাথের এবং জিকেরও ক্লাসগুলো আমি দিতে শুরু করেছি আর কি। তো সেগুলো দেখো, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ার সেট দেওয়া আছে এসএসসিজিডির পুরো অনেক, আর ওই প্র্যাকটিস সেট দেওয়া আছে তোমাদের অনেকগুলো, সেগুলো তোমরা দেখো, কেমন লাগছে অবশ্যই জানাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে, যে 25/11/2024 তারিখে যে শিফট 3-তে প্রশ্নগুলো এসেছিলো এলপির অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষাতে, সেগুলো আমরা একটু দেখে নিই। তো 5 নম্বর প্রশ্নতে এসেছিলো যে দুটি সমান্তরাল রাস্তার মাঝে 10 মিটার উঁচু একটি টাওয়ার রয়েছে। টাওয়ারের শীর্ষ থেকে রাস্তার অবনতি কোণ দুটি হলো 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি। রাস্তা দুটি একে অপরের থেকে কত দূরে অবস্থিত? এই প্রশ্নটাকে যদি আমরা একটু ছবি দ্বারা বোঝার চেষ্টা করি, তাহলে কিভাবে করব? দুটো সমান্তরাল রাস্তার মাঝে 10 মিটার উঁচু একটি টাওয়ার রয়েছে। তো আমি যদি একটা 10 মিটার একটা টাওয়ার এইভাবে বোঝাই, বাঁদিকে আমি ধরে নিচ্ছি 30 ডিগ্রি এবং ডান দিকে আছে 45 ডিগ্রি। তার মানে ওপর থেকে যেহেতু অবনতি কোণ দেখাচ্ছে, তাহলে যদি আমি ওপর থেকে একটা দাগ টানি, তাহলে এদিকে আর এদিকে যদি আমার এটা 30 ডিগ্রি হয় আর যদি এটা 45 ডিগ্রি হয়, তাহলে যদি আমরা নিচে সেই কোণটা যদি এঁকে দিই একটু, ঠিক আছে, তাহলে ওপরে 30 ডিগ্রি হওয়া মানে নিচ থেকে উন্নতি কোণ 30 ডিগ্রি আর এদিকে 45 ডিগ্রি। এবারে আমরা কি করব? আমরা জানি 30-এর বিপরীতে কত থাকে? 1। যদি আমাদের এটা কালো কালিতে দেখাচ্ছি, যদি আমার এই কোণটা 60 ডিগ্রি হয়, তাহলে তার বিপরীতে থাকে কত? √3। সেমভাবে ডান দিকের ক্ষেত্রে যদি আমি দেখি, যে যদি 45 থাকে তাহলে তার বিপরীত দিকে 1 এবং তার নিচেও 1 থাকে। এবারে আমরা কি করছি, যদি আমরা বাদিকটা ধরি, শুধু যদি 30 আর 60টা যদি ধরি, তাহলে আমরা এখানে 30-এর বিপরীতে যেহেতু 1 থাকে, তাহলে 1-এর মানটা আমরা পেয়ে গেছি কত? 10। বাদিকের ক্ষেত্রে করছি 1 = 10, তাহলে 60-এর বিপরীতে আছে √3, তাহলে আমরা এইটুকু পরিসন যে আছে তাদের দূরত্বটা আমরা পেয়ে যাব। তাহলে 1 = যদি 10 হয়, তাহলে √3 × 10 কত হয়ে যাবে? √3-এর মান হয়ে যাবে 1.73, যদি ধরে করি ইন্টু 10, তার মানে হয়ে যাবে 17.3। ঠিক আছে, তাহলে এবার আমরা ডান দিকটা দেখব। ডান দিকে 1 = যেহেতু 45-এর বিপরীতে থাকে 1, তাহলে আবার এখানে 1 = 10, তাহলে নিচের মানটুকুও কত হয়ে যাবে? 10, তার মানে এইটুকু পজিশন। তাহলে এদিকে পেয়েছি 17.3, ডান দিকে পেলাম 10, টোটালটা যদি আমি যোগ করে দিই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 27.3, মানে আনুমানিক একটা। তাহলে যে রাস্তা দুটো আছে তাদের মাঝামাঝিতে দূরত্ব কত? 27.3, মানে এখানে 27.32 মিটার। তা আমাদের অপশান এ হবে কি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব। 8 নম্বর প্রশ্ন বলছে, অর্পিতা 276 টাকা দিয়ে 9টি কমলালেবু এবং 8টি কলা ক্রয় করেন। যদি একটি কমলালেবুর দাম 10% হ্রাস পায় এবং একটি কলার দাম একই থাকে, তাহলে 5টি কমলালেবু এবং 10টি কলার দাম 210 টাকা হয়। 3টি কমলালেবু এবং 4টি কলার প্রকৃত মূল্য কত হবে? তো এখানে আমরা কমলালেবুটাকে আমরা যদি এক্স ধরি আর যে কলা আছে সেটাকে যদি ওয়াই ধরি, তাহলে কি হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 9x + 8y, মানে 9টা কমলালেবু এবং 8টা কলার টোটাল দাম হচ্ছে কত? 276। এটা আমরা 1 নম্বর সমীকরণ রাখলাম। এবারে যদি আমরা ডান দিকে লিখি, দেখো বলছে একটি কমলালেবুর দাম 10% হ্রাস, তাহলে 5টি কমলালেবু নিয়েছে, তাহলে 10% যদি একটা কমলালেবুর দাম যদি আমরা এক্স ধরি, নিশ্চয়ই 10% হ্রাস পেয়েছে। তার মানে যদি আমরা সেটাকে করে দিই 0.9x, তাই তো, সেটাই তো হ্রাস পেয়েছে।
হ্রাস পাওয়ার পরে একটা কমলালেবুর দাম হচ্ছে 0.9x, 10%, 1/10, সেটাকে আমরা মানে দশমিকে করে দিলে 0.9x। তাহলে একটা কমলালেবুর দাম এটা, কিন্তু কিনেছে কটা? 5টা, তাহলে এটাকে নিশ্চয়ই 5 দ্বারা গুণ করে দিতে হবে। 5-এর সাথে 0.9টা গুণ করে দিলাম, তাহলে কত হয়ে যাবে? 5 9 45, তার মানে 4.5x। 4.5x একটা 5টা কমলালেবুর দাম, তার সাথে যদি আমি লিখি 4.5x প্লাস কলা কটা কিনেছে? 10টা। কলার দাম কিন্তু দেখো একই বলেছে, তাহলে আমার সেই ক্ষেত্রে 10y থাকবে সমান 210। এটা 2 নম্বর সমীকরণ। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিভাবে করব? আচ্ছা, এখানে যেহেতু 4.5 আছে, এখানে 9, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কি করছি যে 2 নম্বর সমীকরণটাকে সবটাকে 2 দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি? এখানে 9x, 4.5-এর সাথে 2 গুণ করলে 9x প্লাস 20y, আর এদিকে 2 1 2 4 0, 420। এবার এই যে 3 নম্বর সমীকরণ নাম দিচ্ছি আমি, এই সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ দেব। তাহলে 1 নম্বর সমীকরণ লিখছি আমি 9x 8y সমান 276। যেহেতু বিয়োগ দিচ্ছি তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে 9x কেটে গেল। তাহলে 20 থেকে 8 থাকছে কত? 12y। ডান দিকে বিয়োগ করলে 10 থেকে 6 বার 4, এখানে 8 মানে 4 1, 144। তাহলে y এর মান কত হয়ে যাচ্ছে? 12। তাহলে 12 বড় 144 কেটে যায়। তাহলে y এর দাম ধরেছিলাম কি? কলা। তাহলে কলার দাম আমি পেয়ে গেলাম 12 টাকা, একটা কলার দাম। এবার কমলালেবু যে কোনো একটা সমীকরণে y এর মানটা বসিয়ে দাও। তাহলে 1 নম্বর সমীকরণে আমি কালো কালি দিয়ে দেখাচ্ছি, 1 নম্বর সমীকরণে y এর মানটা আমি বসিয়ে দিচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণে যদি y এর মান বসাই তাহলে কী পাচ্ছি? 9x প্লাস 8 12 96 সমান 276। তাহলে 9x সমান, যদি এটা আমরা মাইনাস করে দিই, 0 27 থেকে 9 18, তাহলে এক্সের মান হয়ে যাচ্ছে 20। তার মানে একটা কমলালেবুর দাম হয়ে যাবে কত? 20 টাকা। চেয়েছে কি দেখো, চেয়েছে 3টে কমলালেবু এবং 4টি কলা। তাহলে 3টে কমলালেবু তার মানে হয়ে যাবে 3 × 20 প্লাস 4টে কলা, তার মানে 4 × 12। তাহলে 3 × 60, এখানে 4 12 48, তার মানে টোটাল হয়ে যাবে কত? 108। তাহলে 108 টাকা হয়ে যাবে আমার 3টে কমলালেবু এবং 5টি কলার প্রকৃত মূল্য। তাহলে অপশন বি হয়ে যাবে কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নতে। আচ্ছা, এটা 8 নম্বর ছিল, পরে দেখি কতটা আছে। আচ্ছা, পরে 10 নম্বর। 10 নম্বর বলছে 450, 1500 এবং 1650 এর গসাগু নির্ণয় করুন। তাহলে গসাগু তো আমরা সবাই জানি, খুব একটা সহজ প্রশ্ন। গসাগু আমরা বের করতে বেশিরভাগই জানি। তাহলে কী করবো? 450 এবং 1500 1650, তাহলে যে দুটো সংখ্যা কাছাকাছি তাদের গ্যাপ বের করবো। তাহলে 1500 আর 1650 কাছাকাছি আছে, তাহলে তাদের গ্যাপ কত হয়ে যাচ্ছে? 150, মানে 150। এবার দেখবো এই 150 সবটা সংখ্যা দ্বারা কাটাকাটি যায় যায় কি না। তাহলে 150 দেখছি 450 দ্বারাও যায়, 1500 দ্বারাও যায়, 1650ও যায়। তার মানে আমাদের গসাগুটা কত হয়ে যাবে? 150। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন দেখো, বলছে একজন ব্যক্তি 7% সরল সুদে তার আয়ের 1/3 অংশ, 8% সরল সুদে 1/4 অংশ এবং অবশিষ্ট আয় 10% সরল সুদে বিনিয়োগ করেন। যদি 1 বছর শেষে তার প্রাপ্ত সুদের পরিমাণ 561 টাকা হয়, তবে তার প্রাথমিক আয় কত ছিল? তো আমরা এটাকে জাস্ট গুণ করে দেবো, ঠিক আছে? বা একটা কাজ করতে পারি, সুবিধার্থে আমরা যে এই যে ভগ্নাংশ দেওয়া আছে 1/3 1/4 1/3 1/4, তাদের এলসিএম করে নেব 3 আর 4-এর, ঠিক আছে, নিচের। তাহলে এলসিএম হয়ে যাবে কত? 12। তাহলে এই 12টাকে আমরা এখন প্রাথমিক আয় হিসাবে ধরে চলবো। তাহলে যে 7% ছিল, সেই 7% এই 12, তার মানে যদি আমরা আই ইকুয়ালস টু PR/117 লাগাই, তাহলে আমরা যদি শর্টে করি, তাহলে এই যে 7 ইন্টু এই যে 1/3 কার হয়েছে? 12। তাহলে যদি 12-র 1/3 করি, তার মানে কত? কাটাকাটি করলে কত? 4। তাহলে এখানে 4 বসলো, প্লাস বাকি থাকছে 8%। 8-এর সাথে কী হয়েছে? 1/4। তাহলে 12-র যদি 1/4 করি, তাহলে কত হয়ে যাবে? 3, প্লাস এবারে দেখো অবশিষ্ট, তার মানে 3, প্রথমে 4 আর তারপরে 3, 4 3 7, টোটাল নিয়েছি। তাহলে টোটাল ছিল আমার 12,
তাহলে 12 থেকে যদি আমরা 7 নিয়ে নিই তাহলে অবশিষ্ট কত থাকছে 5, তাহলে 5-এর সাথে কত থাকছে 10, তাই তো। সেটাকে যদি আমরা যোগ করে দিই গুণ করে, তাহলে 4 সাথে 28, 3 8 24 আর 5 10 50, তাহলে টোটাল হয়ে যাচ্ছে আমাদের কত 8 4 12, 6 2 8 2 10, 102। তাহলে এই 102 সমানই বলে দিয়েছে আমাকে 561। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করে ক্যালকুলেশন করি তাহলে একের মান পেয়ে যাবো কি 561/102। টোটাল প্রাথমিক আয় চেয়েছে, প্রাথমিক আয় আমরা কত ধরেছি 12, তাহলে ইন্টু 12, আর দুটো শূন্য লাগিয়ে দিতে পারি, নাও পারি, আমরা অপশান দেখে বুঝে যাব। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 দ্বারা 12কে কাটলে 4, 3 দ্বারা কাটলে 102কে, 3 3কে 9, 3 4 12। আবার 17 দ্বারা যদি আমরা কাটি 17 দিয়ে 34, আর এখানে 3 17 51, 3 17 51, 561 কাটলে 33। আবার 2 দ্বারা 4কে কাটলে 2, তার মানে 33 ইন্টু 2 কত 66। তাহলে 66 দিয়ে এর দুটো শূন্য লাগাতে পারো, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কত 6600। পরের প্রশ্ন, আচ্ছা 22 নম্বর প্রশ্ন দেখো, বলছে একটি গাড়ি 20 কিলোমিটার পার আওয়ার বেগে 80 কিলোমিটার এবং 30 কিলোমিটার আওয়ার বেগে পরবর্তী 30 কিমি দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গড় বেগ কত? আচ্ছা এখানে দুটো অপশান দেওয়া আছে, দেখি যে একটু, আচ্ছা দুটো অপশান ওটা ছুটে গেছে। আচ্ছা তো দেখি আমরা ক্যালকুলেশন করে কি আসছে। তো আমরা গড় বেগ আমরা কি জানি, টোটাল দূরত্ব বাই টোটাল সময়, তো বা মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব আছে 80 আর এখানে আছে 30, তাহলে হয়ে যাবে 80 প্লাস 30 পুরোটার বাই টোটাল সময়। যেহেতু আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, তাহলে এখান থেকে যদি টাইম বের করি তাহলে কি হয় D/S, মানে দূরত্ব বাই স্পিড বা বেগ। তাহলে প্রথমটাতে যদি আমরা টাইম বের করি তাহলে কি হয়ে যাবে, দূরত্ব আছে 80, বেগ আছে 20, প্লাস দ্বিতীয়টাতে কি হয়ে যাবে, দূরত্ব আছে 30, বেগ আছে 30। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে হয়ে যাবে 110, নিচে হয়ে যাবে 20কে 80 দ্বারা কেটে দিলে কত 4, এখানে 30 30 কেটে গেলে কত 1, তাহলে 4 + 1, তাহলে 110/5, 110/5 মানে কত 5 2 10, 5 2 10। তাহলে যে আমাদের গাড়িটি আছে তার গড় বেগ হয়ে যাবে কত 22 কিলোমিটার পার আওয়ার, তার মানে অপশান এ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তির জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের গড় বেতন 8,000 টাকা হলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে মাসের গড় বেতন 8,500 টাকা হলে এবং মে মাসের বেতন 6,500 হলে জানুয়ারি মাসে তার বেতন কত? তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এর গড় বেতন দিয়েছে 8,000, তাহলে তাদের সমষ্টি বের করে নিচ্ছি। তাহলে আমি শর্টে লিখছি জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি প্লাস মার্চ প্লাস এপ্রিল, তাহলে তাদের গড় বেতন আছে 8,000, তাহলে গুণ করলে যদি আমি সমষ্টি করি তাহলে 4টা মাস আছে, তাহলে 4 দ্বারা গুণ, তার মানে কত হয়ে যাবে 4 8 32,000। এবারে পরবর্তী দিয়েছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, তাহলে আবার করব ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, তাদেরও গড় দিয়েছে 8,500, তাহলে 4 দ্বারা গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে 0 0 4 5 20, 4 8 32, 33 34। এবারে কি করব, তাদের বিয়োগ দিয়ে দেবো। তাহলে যদি আমরা বিয়োগ দিই তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, সাইন চেঞ্জ করে দিই তাহলে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কাটলো, মার্চ মার্চ কাটলো, এপ্রিল এপ্রিল কেটে গেল, তাহলে কি থাকছে জানুয়ারি থেকে মে সমান এখানেও কি থাকছে -2,000, তাই তো। এবারে বলেছে মে মাসের বেতন 6,500, তাহলে যদি আমরা মে মাসের জায়গাতে 6,500 বসিয়ে দিই সমান -2,000, ক্যালকুলেশন যদি করি তাহলে জানুয়ারি মাসের হয়ে যাবে 6,500টা ডান দিকে প্লাস হয়ে যাবে -2,000, তাহলে বিয়োগ করে দিলে হয়ে যাবে 4,500। তাহলে জানুয়ারি মাসের বেতন কত ছিল 4,500 টাকা, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব, তারপরে প্রশ্ন দেখো, বলছে সুদ বার্ষিক দেয় শর্তে অরুণা জয়শ্রীর কাছ থেকে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে 9,000 টাকা ধার নিয়েছিল। 2 বছর পর সমস্ত ধার পরিশোধ করার জন্য অরুণার প্রদান করা মোট অর্থরাশির পরিমাণ কত ছিল?
তাহলে অরুণা জয়শ্রীর কাছ থেকে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে 9,000 টাকা ধার নিয়েছিল। 2 বছর পর তার সমস্ত ধার পরিশোধ করার জন্য মোট অর্থরাশির পরিমাণ কত ছিল? তো আমরা যদি এই যে 10%, তাহলে 10% মানে জানি আমরা 1/10। এবার 2 বছর করেছে, তাহলে আমরা একটা শর্টকাট করেছিলাম আমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথে, কম্পাউন্ড ইন্টারেস্ট দেখতে পাবে। জাস্ট 10 থেকে এই যে ওপরে যেটা 1, সেই সুদটাকে আমরা যোগ করে দিই 11। কত বছর বলেছে? 2 বছর, সেই জন্য সেটাকে আমরা 2 বার লিখবো, 10 থেকে 11, 10 থেকে 11। বাদিক বাদিক গুণ করে দেবো 100, ডান দিকে গুণ করে দেবো 121। এবারে যে চক্রবৃদ্ধি সুদ 9,000 টাকা আমার কাছে আসল, এখানে আমার কাছে আসল কত আছে? 100 টাকা। তাহলে আমি বলতে পারি 100 সমান 9,000 টাকা। তাহলে 1 সমান সমান 2 শূন্য কেটে গেলে কত? 90। তাহলে 1-এর মান পেয়ে গেছি 90। চেয়েছি কি মোট অর্থরাশির পরিমাণ তাকে কত প্রদান করতে হবে। তাহলে মোট এখানে আমাদের আছে 121 টাকা। তাহলে সেই 121-এর সাথে জাস্ট 90কে গুণ করে দেবো। তাহলে 0, 9-কে 9, 9 12, 108। তাহলে 10,890 টাকা আমাকে কি করতে হবে? প্রদান করতে হবে। তাহলে অপশান এ ছিল কি সঠিক উত্তর। আমরা এইভাবে করলে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক খুব সহজে করতে পারবো। যদি কেউ না জানো তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওটা দেওয়া আছে সেখান থেকে দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন, একটি গ্রাফ দেওয়া আছে। কি চাইছে দেখো, বলছে শুক্রবারের জন্য নগদ ও অনলাইন মাধ্যম মিলিয়ে মোট কতগুলি টিকিট বিক্রি হয়েছে। তাহলে শুক্রবারে এই লাইনটা দেখব, নগদে টিকিট বিক্রি হয়েছে 725 এবং অনলাইন মাধ্যমে বিক্রি হয়েছে 525। তাহলে মোট কতগুলি? তাহলে যদি আমরা যোগ করে দিই, তাহলে 5 5 10, 2 2 4 5, 7 5 12। তাহলে 1250 কি মোট টিকিট বিক্রি হয়েছে। তাহলে সেটাই হবে কি আমাদের সঠিক উত্তর। কিছু করার নেই, জাস্ট যোগ করে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। পরের প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন দেখো, বলছে চতুর্ভুজ PQRS এ যদি কোণ কিউ ও এস এর সমষ্টি 150 ডিগ্রি হয়, আবার কোণ পি ও আর এর অনুপাত 4:3 হয়, তাহলে কোণ আর এর পরিমাপ কত হবে? তাহলে যদি আমরা একটা চতুর্ভুজ আঁকি, ঠিক আছে, তাহলে PQRS, তাহলে কিউ আর এস এর সমষ্টি দিয়ে দিয়েছে, মানে এই যে কিউ আর এস এর সমষ্টি বলে দিয়েছে কত? এই দুটোর সমষ্টি বলে দিয়েছে আমাকে 150। আবার বলেছে পি ও আর এর অনুপাত দিয়েছে 4:3। তাহলে সেটাকে আমরা যদি 4x আর 3x ধরি তাহলে কোনো ভুল নেই। আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়। তার মানে পি কোণ প্লাস কিউ কোণ প্লাস আর কোণ প্লাস এস কোণ টোটাল কত হবে? 360 ডিগ্রি। যেহেতু এখানে পি আর আর এর মান দেওয়া আছে 4x আর 3x, আবার কিউ আর এস এর মান টোটাল বলা আছে 150। তাহলে এই পি আর আরটাকে যদি আমরা বসাই 4x প্লাস 3x, যেহেতু কিউ আর এসটাকে টোটাল বলে দিয়েছে কত? 150, সেটাও মান বসিয়ে দিলাম, সমান সমান 360। এবার আমরা ক্যালকুলেশন করব, তাহলে 7x, 360 থেকে 150 বাদ দিলে হয়ে যাবে 210। তাহলে এক্সের মান কাটাকাটি করলে 3 7 21 মানে 30। তাহলে চেয়েছে কি আর এর মান? আর এর মান আমরা কি ধরেছিলাম? 3x। তাহলে এক্সের মান 30 হলে 3x কত হবে? 3 × 30, তার মানে হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে আর এর যে কোণটার মান হবে সেটা কত হবে? 90 ডিগ্রি। তার মানে অপশান ডি হয়ে যাবে কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। চল্লিশ নম্বর প্রশ্ন বলছে 3-এর প্রথম 5টি গুণিতকের গড় কত? এই ধরনের প্রশ্ন, 3-এর প্রথম 5টি গুণিতক, তাহলে আমরা 5টি গুণিতক 1 2 3 4 5, তাহলে প্রথম 5টি সংখ্যা এটি হয়, তার সাথে 3 গুণ করলে 3-এর 5টি গুণিতক হয়ে যায়। তাহলে এই 1 2 3 4 5-এর গড় কত হয়? আমরা দেখতে পাবো যে মাঝখানে যে সংখ্যাটা থাকবে 3, সেটাই গড়। তাহলে 3-এর গুণিতক তার মানে কি? এর সাথে আর যদি আমরা 3-এর গুণিতক মানে কি 3 গুণ করে দিই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 9। তাহলে 3-এর প্রথম 5টি গুণিতকের গড় কত? 9। পরের প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন বলছে 72 কিলোমিটার পার আওয়ার গতিতে ধাবমান একটি ট্রেন 24 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম।
স্পিড বলে দিয়েছে আমাকে কত 72, সেটা কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 গুণ। দূরত্ব দিয়েছে, দূরত্ব চেয়েছে বা দৈর্ঘ্য চেয়েছে, সময় দিয়েছে 24। কাটাকাটি যদি করি আমরা 9 দিয়ে 2, 9 দিয়ে 8, আবার 2কে যদি 24 কাটি তাহলে কত 12। তাহলে ডি এর মান আড়াআড়ি গুণ করে দিলে পেয়ে যাবো 5×8 = 40, 40কে 12 গুণ করলে 480। তাহলে সে ট্রেনের দৈর্ঘ্য কত হবে 480 মিটার। অপশান ডি ছিল সঠিক উত্তর। পরের প্রশ্ন, 47 নম্বর প্রশ্নতে বলছে দেখো, a² প্লাস 9b² প্লাস c² মাইনাস 6ab প্লাস 6bc মাইনাস 2ac রাশিটিকে পূর্ণবর্গ হিসাবে প্রকাশ করো। তাহলে যদি আমরা অপশন ধরে করি, ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এখানে শর্টকাট করার জন্য যদি একটা জিনিস লক্ষ্য করি, যে শেষেরটাকে যদি আমরা ধরি যে -2ac, ঠিক আছে, -2ac, তার মানে এ আর সি -2ac, এ আর সি যেখানে পাবো চারটা অপশানের মধ্যে, সেই দুটো যদি আমরা গুণ করি তাহলে -2ac হওয়ার কথা। মানে যেহেতু স্কোয়ারের সূত্রতে একটা 2 আসে, তাহলে -ac যদি গুণ করি তার সাথে সূত্রের জন্য 2 আসে, তাহলে -2ac যেখানে পাবো সেটাই অ্যান্সার। যদি প্রথম অপশান দেখি দেখো +a + c, তাহলে +ac হয়ে যাচ্ছে, +2ac সূত্র অনুযায়ী, তাহলে এটা হচ্ছে না। পরেরটা দেখি এ আর সি, এখানেও প্লাস, এটাও হবে না। এখানে দেখো এ আর -2c, তার মানে -2ac হচ্ছে, কিন্তু সূত্রের জন্য একটা 2 থাকে, তাহলে হয়ে যাচ্ছে -4ac, তাহলে এটাও হচ্ছে না। শেষটা দেখি এ - c, তাহলে -ac হচ্ছে, সূত্রের জন্য একটা 2, তার মানে -2ac, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান ডি। সম্পূর্ণ করার দরকারও নেই, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এইভাবে আমরা এই ধরনের সূত্রগুলোকে তাড়াতাড়ি করার জন্য শর্টকাট অ্যাপ্লাই করে থাকি। পরের প্রশ্ন 55 নম্বর দেখো, বলছে একটি বিক্রয়ের ক্ষেত্রে 30% এবং 35%-এর দুটি ধারাবাহিক ছাড় হলো ড্যাশের একটি একক ছাড়ের সমতুল্য। এই ধরনের প্রশ্ন প্রচুর করানো আছে আমার, প্র্যাকটিস সেটে হোক বা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথে হোক। তো 30% মানে আমরা জানি 3/10, সেটাকে যদি আমরা ছাড় দিই তাহলে 10 থেকে 7 হয়ে যাবে, কারণ ছাড় দিলে ওপরেরটা মাইনাস হয়ে যায়। 35% মানে কত 7/20, সেমভাবে 20, 7 যদি আমরা ছাড় দিই তাহলে হয়ে যাবে 13। তাহলে বাঁদিকে গুণ করলে 200, ডান দিকে গুণ করলে 91। 200 থেকে 91 কত ছাড় দিচ্ছি 9, তার মানে 11, 119। আচ্ছা 109 হবে, 109 কতর উপরে আমরা ছাড় দিচ্ছি 200-র উপরে, কত শতাংশ ইন্টু 100%। তাহলে 2টো 0 2টো 0 কাটলো, তাহলে 109/2, তার মানে কত 5×2 = 10, 4×2 = 8, 5×2 = 10, তাহলে 54.5% আমাদের সঠিক ছাড় হবে, মানে অপশান এ। পরের প্রশ্ন দেখব 57 নম্বর প্রশ্ন। বলছে সমীরের কাছে একটি নিরেট ধাতব বল আছে যার ব্যাস হলো 6 সেমি। সে এটিকে গলিয়ে এটির উপাদান দিয়ে একটি নিরেট চোঙ তৈরি করে। যদি চোঙটির ভূমির ব্যাস বলটির ব্যাসের সমান হয় তাহলে চোঙটির উচ্চতা কত? তো আমরা প্রথমে দেখব যে ধাতব বল আছে, তার ব্যাস আছে 6 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে 3 সেমি। তাহলে আমরা যে ধাতব বল আছে তার আয়তনের সূত্র কি জানি, 4/3 × πr³। সেটাই সমান হবে কার সাথে, যে একটি চোঙ তৈরি করছে, যেহেতু চোঙের আবার ভূমির ব্যাস বলটির ব্যাসের সমান, তাহলে চোঙেরও ব্যাসার্ধ হতে হবে 3, তার মানে আর-এর মান 3 হবে। তাহলে চোঙের আয়তনের সূত্র কি হয়ে যায়, πr²h। তাহলে এবারে যদি জাস্ট মানগুলো বসাবো, তাহলে 4/3, যদি আমরা পাই ক্যান্সেল করে দিই, আর-এর মান এখানেও 3, তাহলে 3টে 3 গুণ হয়ে যাবে, ডান দিকে আর-এর মান 3, তার মানে 3 × 3 × h, মানে h মানে হচ্ছে উচ্চতাটা আমার চেয়েছে। তাহলে এবার জাস্ট ক্যালকুলেশন করব, ডান দিকের দুটো বাঁ দিকের দুটো 3 কাটলাম, এই নিচের 3 ওপরে 3 কাটলাম, তাহলে h-এর মান কী পড়ে থাকছে 4। তাহলে যে চোঙটি তৈরি হবে তার উচ্চতা কত হয়ে যাবে 4 সেমি। তাহলে অপশান ডি হয়ে যাবে কি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব, একটি আবদ্ধ আয়তঘনকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে
2.5 মিটার, 2 মিটার এবং 90 সেমি যদি ক্যানভাসের মূল্য 70 প্রতি মিটার স্কোয়ার হয়, তাহলে এই বাক্সটিকে সম্পূর্ণরূপে ঢেকে রাখার মতো একটি ক্যানভাসের মূল্য কত হবে? তো এই প্রশ্নটা যেটা দেওয়া আছে আয়তঘনক, তার যদি আমরা সূত্রটা বের করি টোটাল সারফেস এরিয়ার, সেই সূত্রটা হচ্ছে 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL। তো এই সূত্র অনুযায়ী আমরা যদি বসিয়ে দিই L মানে লেংথ 2.5 আর B হচ্ছে 2, তাহলে তাদের দুটো যদি গুণ করি তাহলে হয়ে যাবে 5। BH তার মানে পরবর্তী দুটো যদি গুণ করে দিই, যদি 90 সেমি আছে তাহলে এটা মিটারে করতে গেলে 0.9 মিটার, তাহলে 2 আর 0.9 যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে 1.8 প্লাস শেষেরটা মানে 2.5 আর 9 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 9 25 225, আর এদিকে হয়ে যাবে তোমার দুটো মানে 2.25 2.25। তাহলে এতে যদি আমরা ক্যালকুলেশন করি, যোগ করলে হয়ে যাবে, হ্যাঁ যোগ যদি করি তাহলে হয়ে যাচ্ছে 5 একে 6 2 7, তো হয়ে যাচ্ছে 9 এদিকে 5 আর 10 মানে 0। এবারে 2 দ্বারা যদি গুণ করে দিই, আবার এটাকে যদি আমরা সেই 70, যেহেতু যদি ক্যানভাসের মূল্য প্রতি দিয়েছে 70 টাকা, তাহলে টোটালটা পেয়ে যাবো 70 দ্বারা গুণ করলে। তাহলে দশমিক উঠালে আমার এখানে নিচে 100, 1 0 কাটলাম, 2 দ্বারা 10কে কাটলে 5, 5 দ্বারা 905কে কাটলে 5 18 90, 5 1 5। তাহলে 181 আর 7 যদি আমরা গুণ করি তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে 7 1 60, 7 8 56 6 হাতের 5, 7 1 7 5 12, তাহলে 1267 হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর, মানে অপশান সি। পরের প্রশ্ন দেখব আমরা। বলছে যদি তিনটি সংখ্যার অনুপাত 5:6:8 এবং তাদের যোগফল 3800 টাকা হয়, 3800 হয়, তবে বৃহত্তম সংখ্যা কত? তাহলে 5 6 11, 11 8 19, টোটালটা আমাদের কাছে 19, প্রশ্নতে দিয়েছে 3800, কাটাকাটি করে দিলে আমরা পেয়ে যাবো 19 2 38 মানে 0 200, 100 মান 200, বৃহত্তম সংখ্যা কোনটা আছে 8, তাহলে 8-এর সাথে 200কে গুণ করে দাও, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কত? 1600। ঠিক আছে, পরের প্রশ্ন দেখব। পি ও কিউ এর বেতন একত্রে 2000 টাকা, পি এর বেতন 95% এবং কিউ তার বেতনের 85% ব্যয় করে। যদি তাদের সঞ্চয় সমান হয় তাহলে পি এর বেতন কত? এখানে আমরা কি করব, সঞ্চয় যেটা আছে সেটাকে আমরা সমান করে দেবো। তাহলে 100 টাকার মধ্যে 95 যদি খরচ করে তাহলে সঞ্চয় কত থাকবে? 5, তাহলে আমরা ধরে নেব কত? 5p। সেটাই কিউ তার বেতনের 85%, তার মানে কি 15 কিউব, এটা কি সঞ্চয় করছে, যেহেতু সঞ্চয় সমান সেটাকে আমরা সমান করে দিলাম। তাহলে এখান থেকে পি এর মান আমরা কত ধরবো? পি এর মান তার বিপরীতের দিকের সংখ্যা পি মানে 15, আর কিউ হবে তার বিপরীতের দিকের সংখ্যা, তার মানে কত? 5। তাহলে এই টোটালটা আমাকে বলে দিয়েছে 15 5 টোটাল করলে 20, 20 সমান বলে দিয়েছে আমাকে 2000। তাহলে 1 সমান কত হয়ে যাবে? 100, যেহেতু 20 কেটে যায়। তাহলে 1 সমান যদি 100 হয় তাহলে চেয়েছে পি এর বেতন, তাহলে পি এর বেতন আমাদের এখানে 15, তাহলে 15-র সাথে 100 যদি গুণ করে দিই তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1500। তাহলে আমাদের সঠিক উত্তর ছিল অপশান এ। শেষ প্রশ্ন বোধহয় এই সেটের 20টা প্রশ্ন হয়ে যাবে। 63 নম্বর দেখো, বলছে 50-এর চেয়ে কম মোট কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে? 50-এর চেয়ে কম মোট কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে? তাহলে 1 থেকে 50-এর ভিতরে যদি আমরা মৌলিক সংখ্যা দেখি তো কি আছে? সব প্রথমে আছে 1, তারপরে রয়েছে 3, তারপরে রয়েছে 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 আর 47। তাহলে 1 থেকে 50-এর ভিতরে এটি হচ্ছে, তাহলে গুণে নিয়ে আমরা কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। তাহলে 50-এর চেয়ে কম মোট কতগুলি মৌলিক সংখ্যা আছে? 15টি। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে 1 থেকে 50-এর ভিতরে মোট 15টি মৌলিক সংখ্যা রয়েছে। আশা করি আর শেষ প্রশ্ন আছে। ঠিক আছে, শেষ প্রশ্ন বলছে একজন দোকানদার
10 টাকাতে একটি প্যান বিক্রি করলে তার ক্রয় মূল্যের 1/11 ক্ষতি হয়। একটি প্যানের ক্রয় মূল্য নির্ণয় করুন। তো এখানে বলাই আছে যে ক্রয় মূল্যের 1/11, তার মানে ক্রয় মূল্য যদি আমার 11 টাকা হয়, 1 টাকা যদি ক্ষতি হয় তাহলে বিক্রি করছে ক টাকা? 10 টাকায়। তাহলে সেই 10 টাকাটাই প্রশ্নতে বলে দিয়েছে যে 10 টাকায় একটি প্যান বিক্রি করছে। তাহলে ক্রয় মূল্য কত? 11 টাকায়। তাহলে আমার সঠিক উত্তর কি? অপশান সি। ঠিক আছে, শেষ প্রশ্ন, 75 নম্বর প্রশ্ন। তবে আমাদের 20টা প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আর নেই। হ্যাঁ, 20টা প্রশ্ন হয়ে যাবে এটা প্রশ্ন করলেই। বলছে প্রদত্ত রাশিটির মান নির্ণয় করো। খুবই সহজ, প্রথমে ভাগ করে দেবো, তারপরে যোগ। তো 6 আর 12 যোগ করলে 18। তাহলে এটাই ছিল আমাদের প্রশ্ন। তো 20টা প্রশ্ন করে ফেললাম। কেমন লাগলো যে 25/11/2024 যে শিফট 3-তে যে পরীক্ষা হয়েছিল এলপির অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তার 20টা প্রশ্ন আমি আলোচনা করলাম। আর 2-3টে সেট দেওয়ার আমি চেষ্টা করব। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে।